রাতের ভয়। তোমরা শুনছো রাতের ভয় 5 নম্বর এপিসোড। গল্প পাঠে আমি রিক। তোমরা যদি রাতের ভয় চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। তোমরা আমাকে সত্যি অলৌকিক ঘটনা বা ভৌতিক ঘটনা পাঠাতে হলে আমাকে মেসেজ করো আমার ইনস্টাগ্রাম আইডিতে স্টোরি কালেক্টর রিক, বা রাতের ভয় সার্চ করলেই পেয়ে যাবে, বা আমাকে মেল করতে পারো ডেসক্রিপশানে দেওয়া ইমেলে। আজকে একটা খুবই ভয়ানক ঘটনা শোনাতে চলেছি তোমাদের। এর মধ্যে অনেকটা গ্যাপ পড়ে গেছে, আসলে আমার গলা খারাপ ছিল, এই জন্য আজকে ওই জন্য তোমাদের জন্য একটি খুবই ভয়ানক ঘটনা নিয়ে এসেছি, যেটা একটি ভ্যাম্পায়ার বা যাকে তোমরা বলো ড্রাকুলা, তাকে ঘিরে। এই গল্পটা আমাকে ব্যান্ডেল থেকে একটি ভাই পাঠিয়েছে, তাই কানে হেডফোন লাগিয়ে ভয় পাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। একটু স্কিপ করো না, তাহলে অনেক বড় মিস করে যাবে। তাহলে শুরু করা যাক ঘটনাটি। আমার নাম সেন্ট লরেন্স। আমি ব্যান্ডেলের বাসিন্দা। আমার পূর্বপুরুষরা ক্যানাডাতে থাকতো বলে শুনেছি বাবার মুখে। আজকে আমি তোমাদের বলতে চলেছি আমার দাদু ও ঠাম্মার জীবনে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা। আমার ঠাম্মার নাম স্টেফনি আর দাদুর নাম পিটার। আমার দাদু আমাকে যেভাবে ঘটনাটি শুনিয়েছিল আমি সেইভাবে বলছি। আমি 1965 সালের কথা বলছি। তখন আমি একজন যুবক ছেলে ছিলাম। তখন সবে 12th পাস করে কলেজে উঠি। কলেজ লাইফ ঠিকঠাকই চলছিল। আমার হঠাৎ ফার্স্ট ইয়ারের শেষের দিকে আমার দেখা হয়েছিল স্টেফনির সাথে। স্টেফনি আর আমার সাবজেক্ট একই ছিল না, কিন্তু ছুটি হওয়ার পর আমরা একসাথেই যেতাম বাড়ি। এইভাবেই আমরা থার্ড ইয়ার পাস করে গেলাম। সে সময় আমরা বুঝতে পারি যে আমরা একে অপরকে ভালোবেসে ফেলি। আমি শুধু অপেক্ষা করছিলাম একটা চাকরি পাওয়ার। 1970-এর দিকে আমি একটা ভালো কোম্পানিতে চাকরি পাই, আর সেখানে আমি ভালো পরিমাণেই টাকা পেতাম। তারপর এলো সেই দিনটা যেদিন আমি বাড়িতে স্টেফনির সাথে বিয়ের খবরটা দিতাম। যখন বাবা আর মাকে বলি যে আমি স্টেফনির সাথে বিয়ে করব, তখন তারা মানেননি। আর উল্টো দিকে স্টেফনির বাড়ি থেকে মেনে নেয় প্রস্তাবটি। বাবা মাকে অনেক বোঝানোর পরও যখন বলে যে না, তোকে ওর সাথে বিয়ে দিব না, তখন আমি স্টেফনিকে নিয়ে অন্য কোথাও চলে যাই। স্টেফনির সাথে আমি বিয়ে করে নিই। তারপর আমরা একটি থাকার মতো বাড়ির সন্ধান করি। অনেক খুঁজে একটা বাড়ির সন্ধান পাই। সেটা বেশ বড় ছিল, কিন্তু সেখানে আশেপাশে কোনো বাড়ির চিহ্ন নেই। বাড়িটার মালিক অন্য কোথাও থাকতো। তার সাথে আমি কথা বলি আর অতি কম দামে বাড়িটা পেয়ে যায়। বাড়ি বলা ভুল, বাংলোটার বর্ণনা দিই। বাংলোয়ের ডান পাশে ছিল কিছু কবর আর বাম পাশে ফুল বাগান। বাংলোটার পিছনে ছিল জঙ্গল, আর বাংলোটার মধ্যে অনেকগুলোই রুম ছিল, কিন্তু একটা রুমে তালা মারা ছিল। আমি মালিককে জিজ্ঞেস করি সেই রুমটার মধ্যে কি আছে, কিন্তু তিনি কিছু বলেননি। আর তিনি বলেছিলেন যে রাতে যদি বেশি না বেরোয় বাইরে। আমি জিজ্ঞেস করেছিলাম যে কেন বেরোবো না। তিনি বলেন যে আসলে অনেক জীবজন্তু রয়েছে সেখানে, এই কারণে যদি না বের হয়। আমরাও তার কথা মতো রাত করে বেরাতাম না। আমাদের জীবন বেশ ভালোই কাটছিল। আমি সকালে কোম্পানিতে যেতাম আর সন্ধ্যে 7টার মধ্যে বাড়ি ঢুকে পড়তাম। এই রকমই একদিনের কথা। আমি বাড়ি ফিরে ফ্রেশ হয়ে স্টেফনির সাথে ডিনার করে ঘুমিয়ে পড়ি। আমরা ঘুমাতাম দোতলায়, নিচে 4টা রুম ছিল, কিন্তু সেখানে আমরা ঘুমাতাম না। হঠাৎ রাত 2টার দিকে বিকট আওয়াজ হতে শুরু করে আমাদের নিচের রুম থেকে। সেটার শব্দে আমি আর স্টেফনি ঘুম থেকে উঠে যাই। এই আওয়াজের সন্ধান করতে গিয়ে আমরা খুঁজে পাই যে আওয়াজটা আর কোথাও থেকে না, ওই তালাবন্ধ রুম থেকে আসছে। এই রকম প্রায় রোজই শব্দ আসতো রুমটা থেকে। আমাদের ঘুমে বেশ প্রবলেম হতো এর কারণে। এই কথাটা আমি
মালিককে জানায়, কিন্তু তিনি এর কোনো উত্তর দেন না। সেইভাবে শুধু বলেন যে ওই শব্দে বেশি মনোযোগ দিও না, নিজেদের কাজ করো। আমি বাড়ি ফিরে সেই রুমটার মধ্যে দেখার চেষ্টা করি। কবর থেকে সেখান থেকে দেখা যাচ্ছিল, কিন্তু পুরো রুমটা দেখা যাচ্ছিল না, কারণ সেটা পুরো কাঠ দেওয়া ঘেরা রয়েছিল। এইভাবেই অনেক দিন কেটে যায়। স্টেপনি একদিন ঘর পরিষ্কার করতে গিয়ে একটা চাবির সন্ধান পায়। আমি কোম্পানি থেকে আসতে সে আমাকে চাবিটি দেখায়। সে সময় আমার বুঝতে বাকি থাকে না যে চাবিটি কোথাকার। তার পরের দিন আমি কাজের জন্য না গিয়ে স্টেপনির সাথে সেই রুমটি খোলার জন্য প্রস্তুতি নিই। তালার মধ্যে চাবি ঘোরাতেই তালাটি খুলে যায়। যখন রুমের দরজাটা খুলি, হঠাৎ একটা বাতাস আমাদেরকে হিলিয়ে চলে যায়, আর রুমটার মধ্যে থেকে একটা বীভৎস পচা গন্ধ আমাদের নাকে আসছিল। ফুসফুস মনে হচ্ছিল পুরো ছিঁড়ে যাচ্ছে। আমরা নাকের রুমাল দিয়ে ঢুকি আর একটা কাপড় তুলে আবিষ্কার করি একটা কফিন, যা দেখে আমরা বিকটভাবে ভয় পেয়ে যাই, আর নিচের রুমটা লাগিয়ে তার চাবিটি আবার ঠিক জায়গা মতো রেখে দিই। তারপর ওই রুম আর খুলিনি, আর নিচের রুম থেকে তারপর থেকে আর কোনো শব্দ আসেনি। এরকমই একদিনের কথা। আমি সকালে ঘুম থেকে উঠে দেখি যে স্টেপনির গলায় হালকা রক্তের দাগ। আমি তাকে জিজ্ঞেস করি যে ওইটা কিসের দাগ। স্টেপনি বলে যে কোনটা। তারপর সে আয়নায় দেখে বলে যে হয়তো রাত্রে কোনো পোকামাকড় কামড়েছে গলার পাশে, জঙ্গল তো তাই। আমি আর পাত্তা দিই না সেই বিষয়ে, কিন্তু তার গলায় ঠিক 4 দিন পর পর সেই ছাপ দেখতে পেয়ে আমার একটু খটকা লাগে বিষয়টিতে। আর আস্তে আস্তে স্টেপনি পুরো শুকিয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল যে তার রক্ত কেউ শুষে নিচ্ছে। অনেক ডাক্তার দেখায়, কিন্তু তারা এর সন্ধান বের করতে পারেননি। আমি বিষয়টা মেনে নিতে পারছিলাম না, তাই স্টেপনির গলায় সেই ছাপটা দেখার ঠিক 4 দিন পর আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আজকে জেগে থাকবো আর দেখব এর পিছনে আসল রহস্যটা কি। ঠিক রাত 2টায় আমাদের জানলাতে শব্দ হয়। সেই শব্দটা শুনে আমি চোখ হালকা করে খুলে যা দেখি তার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। দেখি যে জানলা দিয়ে একটা বাদর ঢুকে রুমের মধ্যে। তারপর সেটা একটি পুরুষের রূপ ধারণ করে, যে পুরো কালো পোশাক পরেছিল। তার দাঁতগুলো বিশাল বড় বড়, আর তার গায়ের রং প্রচণ্ড ফর্সা। সেই পিশাচটি যখন আস্তে আস্তে করে স্টেপনির কলার থেকে মুখটা বাড়াচ্ছিল, আমি সেই সময় চিৎকার করে উঠি, আর স্টেপনিও আমার আওয়াজ শুনে উঠে যায়। আর পিশাচটিকে দেখে সে লাফিয়ে পিছনে চলে আসে বেডে। সেই পিশাচটি আমাদের দিকে আস্তে আস্তে এগিয়ে আসতে থাকে। আমি বেডের পাশে থাকা লাইটারটা হাতে নিয়ে জ্বালিয়ে তার দিকে ফেলে দিই। বিকট আওয়াজ করে পালিয়ে যায় পিশাচটা। আমাদের সেই রাত্রে আর ঘুম আসে না। আমি মালিককে গিয়ে বলি যে আপনি আমাদের কী বাড়ি ভাড়া দিয়েছেন, সেখানে রোজ রাত্রে একটা পিশাচ ঢুকে, আর আমার ওয়াইফ স্টেপনির রক্ত চুষে ফেলেছে পুরো। তখন মালিক বলে যে হোয়াট, আমাকে জিজ্ঞেস করে যে আমি সেই নিচের রুমটা খুলেছি কি না। আমি বলি যে হ্যাঁ খুলেছিলাম। মালিক তখন মাথায় হাত দিয়ে সেখানে বসে পড়ে আর বলে, ওহ গড, এবার কেউ বাঁচাতে পারবে না তোমাদের। আমি বারবার রুমটা খুলতে মানা করেছিলাম তোমাদের। আমি বলি যে আমাদের ভুল হয়ে গিয়েছে। আমি তার কাছে অনেক অনুরোধ করি যে প্লিজ হেল্প করুন আমাদের। একটা সময় তিনি বলেন যে ওকে, আমি একজনের নাম বলছি, তার কাছে যান, তিনি পারলে একমাত্র আপনাদের এর সমাধান বলতে পারবে। আমরা ওনার কথা মতো আমাদের পাশের সিটিতে যাই এবং সেখানকার চার্চের ফাদারের সাথে কথা বলি। ফাদার স্টেপনির গলার দাগটা দেখে বলে যে এটা তো একটা ভ্যাম্পায়ারের কামড়। তারপর তিনি এটা বলেন যে আপনাদেরকে ক্যানাডা ছেড়ে চলে যেতে হবে, না হলে আপনারা আর বাঁচবেন না সেই ভ্যাম্পায়ারের হাত থেকে। আমরা সেই সময় বুঝে পাচ্ছিলাম না যে
কোথায় যাব? তারপর আমরা আমাদের বাড়ির মালিকের কাছে যাই আর সব ঘটনা জানতে চাই যে ভ্যাম্পায়ারটা আসলে কে। তিনি বলেন, ভ্যাম্পায়ারটা হলো আমারই ভাই জসেফ, যে গ্রিনল্যান্ডে থাকতো। সে আমার ভ্যাকেশনের জন্য এসেছিল আমার বাড়িতে। সে একদিন বাংলোতে জানলা খুলে রেখে ঘুমাচ্ছিল, হঠাৎ একটা বাঁদর ঢুকে তাকে কামড় দেয় এবং আমার ভাই জসেফ মারা যায়। তারপর থেকে আমরা কেউ ওই বাড়িতে আর থাকিনি, শুধু ভাড়ায় দিয়ে গিয়েছি। কিন্তু ভ্যাম্পায়ারটা এসে সবাইকে মেরে ফেলে দিয়েছে এবং তাদের কবর আমি বাংলোটার পাশেই দিয়েছি। আমি সেই ভ্যাম্পায়ারটাকে মন্ত্র লিখে এবং ক্রস দিয়ে বাংলোর মধ্যে সেই রুমটায় আটক করে রেখেছিলাম, কিন্তু আপনারা তাকে মুক্ত করেছেন, তাই সে আপনাদের মেরে ফেলবেই। তারপর সেই মালিক আমাদের ইন্ডিয়ার কথা বলে এবং তিনি আমাদের এইখানে পাঠানোর সব ব্যবস্থা করে দেন। আমরা ঠিক 3 দিনের মাথায় ইন্ডিয়াতে ব্যান্ডেলে উঠে পড়ি এবং একটি ঘর ভাড়া নিই। তারপর থেকে আমাদের সাথে আর কিছু হয়নি, তখন থেকে আজ অবধি আমরা ইন্ডিয়াতে থেকে গেলাম। এই ছিল বন্ধুরা ঘটনা, একটা অসাধারণ ঘটনা। এই ফার্স্ট টাইম সত্যি ভ্যাম্পায়ারের একটি ঘটনা শুনলাম। এই রকম রেয়ার ঘটনা একদমই কম শুনতে পাওয়া যায় বললেই চলে। আমি লরেন্স ভাইয়ের কাছে অনুরোধ করব যে এইরকম আরও ঘটনা পাঠিও তোমার কাছে যদি থাকে। আমি তাহলে সেটি সবাইকে শোনাবো। এই টাইপসের ঘটনা বেশিরভাগ মানুষরাই পছন্দ করে শুনতে, খুবই রেয়ার ঘটনা একটা। আর বন্ধুরা, তোমাদের জীবনে যদি কোনো ভৌতিক ঘটনা বা অলৌকিক ঘটনা ঘটে থাকে তাহলে সেটি আমাকে পাঠাতে পারো। আমার সাথে যোগাযোগ করার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ফিরে আসছি আবার পরের বুধবার।